একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করব। এই ধরনের অঙ্ক দেখবে জয়েন্ট বা এআইকিউতে খুব আসে। কি বলেছে তুমি খেয়াল করে দেখো, একটা সমান্তরাল পাথধারক দেওয়া আছে এবং সমান্তরাল পাথধারকের পাথ দুটির মধ্যবর্তী স্থান ইন জেনারেল আমরা কিভাবে দেখতে অভ্যস্ত, আইদার গোটাটা বায়ু মাধ্যম অথবা কোনো একটা পরাবৈদ্যুতিক মাধ্যম দ্বারা পূর্ণ, তাই না? অথবা আমরা এটাও করেছি যে মাধ্যমটা দুটো ভিন্ন মাধ্যম দ্বারা পূর্ণ, এই পর্যন্ত আমরা করেছি। কিন্তু এখানে ছবিটা দেখো, মাঝখানের মাধ্যমটাকে তিনটে মাধ্যমে আলাদা করে দিয়েছে, তাই না? পাত দুটির মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয়, তাহলে প্রথমেই ডিটাকে একদম মাঝ বরাবর দেখো গোটাটা K1 পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন মাধ্যম দ্বারা পূর্ণ করা আছে, ফিল্ড উইথ এ ডাইলেকট্রিক অফ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট K1। আর নিচের যে হাফটা আছে সেটাকে আবার দুভাগে ভাগ করেছে, সমান দুভাগে ভাগ করেছে। একটা পার্ট বলেছে K2 আর একটা পার্ট বলেছে K3। প্রশ্ন দিয়েছে তুল্য ধারকত্ব কত হবে, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স অ্যাক্রস দ্য টু এন্ডস। এটা একটা প্রশ্ন। তার সঙ্গে আরেকটা প্রশ্ন জুড়ে দিতে পারে, দিয়েছে কোনো বছর, যে তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক কত হবে, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম। এইভাবে প্রশ্ন দিয়েছে। তাহলে অঙ্কটাকে কিভাবে অ্যাপ্রোচ করবো, এটা হচ্ছে প্রথম কথা। তো প্রথমত তোমাকে একটু ভালো করে যদি দেখে নাও বুঝতে পারবে, এখানে কিন্তু তিনটে ক্যাপাসিটর আছে। এই K1 মাধ্যমের জন্য একটা ক্যাপাসিটর, K2 মাধ্যমের জন্য একটা ক্যাপাসিটর, K3 মাধ্যমের জন্য একটা ক্যাপাসিটর। তাহলে ফার্স্ট অফ অল ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ক্যাপাসিট্যান্স ফর দ্য মিডিয়াম K1, ফর দ্য মিডিয়াম K2, ফর দ্য মিডিয়াম K3। এটা প্রথম কাজ। তারপর তোমাকে দেখতে হবে সেই ক্যাপাসিটরগুলো কি ধরনের সমবায়ে যুক্ত, আইদার দে আর কানেক্টেড ইন সিরিজ অর দে আর কানেক্টেড ইন প্যারালাল। এমনও হতে পারে যে দুটো সিরিজ একটা প্যারালাল, বা দুটো প্যারালাল একটা সিরিজ, এই ব্যাপারটাও দেখতে হবে। তারপর তোমাকে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বা একদম শেষে ইকুইভ্যালেন্ট ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বের করতে হবে। আচ্ছা কিভাবে করব? তিনটে ক্যাপাসিটর বুঝতে পারছি, তোমার প্রথম কাজ হচ্ছে সেই তিনটে ক্যাপাসিটরকে আলাদা করা। কিরকম ভাবে আছে, আমি ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম আঁকছি। দেখো এইভাবে একটা মিডিয়াম আছে, সে K1 দেওয়া আছে, এই ধরনের সেট দেওয়া ছিল, আমিও সেরকমই করলাম। তাহলে এই একটা K1 মাধ্যম বিশিষ্ট ধারক আছে। আর কি আছে, দুটো, একটা আছে K2 মাধ্যম বিশিষ্ট ধারক, এটা আছে এরকম সেট K2, আর একটা আছে K3 মাধ্যম বিশিষ্ট ধারক। দেখো আগে এইটা বোঝা গেল কিনা, আমি তিনটে মাধ্যম বা তিনটে ধারককে প্রথমত আলাদা করে দিলাম। আচ্ছা আমি যে ছবিটা আঁকবো এটার সঙ্গে যেন মানে পাল্টে না যায়, যেমন খুশি আঁকতে কিন্তু পারি না। আচ্ছা এবার দেখো, এটা একটা প্রান্ত এ প্রান্তের সঙ্গে যুক্ত ছিল, আমি যোগ করে দিলাম। আর দুটো প্রান্তই কিন্তু বি এর সঙ্গে যুক্ত, তাহলে দুটো প্রান্তকে আমি যোগ করে বি প্রান্তের সঙ্গে যোগ করে দিলাম। ঠিক আছে, এবার দেখো এদের মধ্যে একটা যোগাযোগ আছে, এবং সেটা কি K1 মাধ্যম, দুটোই K1 মাধ্যমের সঙ্গে যুক্ত। তাহলে দুটোর মধ্যে একটা যোগাযোগ করে দিই, এই যোগাযোগ করে দিলাম, তারপর সেটাকে K1 মাধ্যমের সঙ্গে যুক্ত করে দিলাম। দেখো তোমার কি ছবি ছিল, আমি সেটাকে কিভাবে নিয়ে এলাম, জিনিসটা ভালো করে দেখবে। তাহলে ভালো করে যদি এভাবে আমি এঁকে ফেলতে পারি, তাহলে একটা জিনিস বুঝতে পারছো, these two capacitors are connected in parallel and then the total combination is connected to this in series। তাহলে প্রথমে এই দুটোর জন্য সমান্তরালের ফর্মুলা বসাবো, তারপর এটার সঙ্গে সিরিজ করব, তাই না? আচ্ছা বেশ, তো তোমাকে তাহলে কি করতে হবে নেক্সট কাজ, সাপোজ এটার ক্যাপাসিট্যান্স C1, এটার ক্যাপাসিট্যান্স C2, এটার ক্যাপাসিট্যান্স C3। তাহলে you will have to find out the value of C1, C2 and C3। আচ্ছা বেশ, C1 ফর্মুলা তো তুমি জানো। আচ্ছা K1 দিয়ে গুণ হবে এপসাইলন নট। আচ্ছা প্রতিটি পাতের ক্ষেত্রফল ছিল A, তো এখানে তো আমি গোটা পাতটাই ব্যবহার করেছি, এখানে যতটা পাত ছিল এখানে ততটা পাতই আছে, তাহলে ক্ষেত্রফলের কোনো চেঞ্জ হবে না। আচ্ছা ডিসটেন্স, টোটাল ডিসটেন্স ছিল D, তাহলে এইটুকু ডিসটেন্স কত হবে, D/2। তাহলে C1 এর ক্ষেত্রে এটা হয়ে যাবে D/2। তুমি আরেকটু সাজিয়ে দিতে পারো 2 K1 এপসাইলন নট A/2। দেখো
C1 এর মান পেয়ে গেছি। ভালো করে দেখে রাখবে আমার প্লেটটার ক্ষেত্রফল বলতে এই প্লেটটা এরকম আছে, ওটার ক্ষেত্রেও তাই ছিল। তাহলে সেক্ষেত্রে আমি গোটা প্লেটটাই নিয়েছি, প্রথম ক্ষেত্রে যতটা প্লেট ছিল এখানেও আমি ততটা প্লেট নিয়েছি। তাহলে ক্ষেত্রফল এ হলো, ডিস্টেন্সটা d/2 হয়ে গেল। এবার যখন আমি এই প্লেটগুলো নেব, তুমি খেয়াল করে দেখো যে এটা এইভাবে প্লেট আছে, একই রকম ভাবে এটা প্লেটটা আছে। তুমি দেখো এখানে টোটাল ক্ষেত্রফল যদি a হয়, আমি অর্ধেক ক্ষেত্রফল নিয়েছি। তার মানে এটার এবং এটার জন্য ক্ষেত্রফলের জায়গায় হবে a/2 আর ডিসটেন্সের জায়গাতেও হবে d/2। তাহলে আমি এক ফলে লিখে দিতে পারি c2 k2 epsilon naught a/2 আর এটাও পড়ে থাকছে d/2, তাহলে এটা হয়ে গেল k2 epsilon naught a/2। সিমিলারলি c3 হয়ে যাবে k3 epsilon naught a/2। এটা করে দেখালাম না, একই নিয়মে a/2 d/2 2 গুলো কেটে যাবে, তাহলে এটা পড়ে থাকবে। তাহলে c1 c2 c3 আমি বের করে ফেলেছি। এরপর কি করব, c2 and c3 আর ইন প্যারালাল। তাহলে ওই দুটোর জন্য c2 ও c3 তুল্য ধারকত্ব, সাপোজ আমি লিখলাম cp, তাহলে এটা হয়ে যাবে c2 c3। তাহলে এটা হয়ে যাচ্ছে k2 k3 epsilon naught a/d। জাস্ট এটা যদি যোগ করে দিই, এই দুটো যদি যোগ করি তাহলে এটাই দেখো পড়ে থাকছে epsilon naught a/d কমন চলে যাচ্ছে, তাহলে k2 k3 epsilon naught a/d। তাহলে এই দুটোর জায়গায় আমার এটা পড়ে থাকবে। তাহলে এটার সঙ্গে এটার শ্রেণী সমবায় দুটো, তাহলে কি হবে, গুণফল বাই যোগফল। এটা আমি মুছে দিচ্ছি। তাহলে ফাইনালি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স, তুল্য ধারকত্ব কি পড়ে থাকবে, আমি যদি C ইকুইভ্যালেন্ট লিখি তাহলে এটা হয়ে যাবে Cp ইনটু C1 ডিভাইডেড বাই Cp প্লাস C1। তাহলে এখানে পড়ে থাকছে দেখো k2 প্লাস k3 epsilon naught a/d আর এখানে পড়ে থাকলো 2k1 epsilon naught a/d, রাইট। নিচে পড়ে থাকছে যোগফল, তাই তো, এটার সঙ্গে এটার যোগফল। তাহলে পড়ে থাকছে, আমি যদি epsilon naught a/d কমন নিই, তোমার পড়ে থাকছে 2k1 প্লাস k2 প্লাস k3, 2k1 প্লাস k2 প্লাস k3। তাহলে এখান থেকে দেখো একটা epsilon naught a/d কেটে যাবে, যদি কেটে যায় তোমার পড়ে থাকছে, উপরে পড়ে থাকছে দেখো 2k1 ইনটু k2 প্লাস k3 ডিভাইডেড বাই 2k1 প্লাস k2 প্লাস k3 আর লাস্টে পড়ে থাকবে epsilon naught a/d। This is the value of equivalent capacitance for the given diagram. বোঝা গেছে, খুব জটিল কিছু নয়, তোমাকে ফার্স্ট অফ অল এভাবে ভেঙে নিতে হবে, তাহলে শ্রেণী সমান্তরাল পেয়ে যাবে। আর বুঝে বুঝে তোমাকে C1 C2 C3 বার করতে হবে, কোথায় টোটাল এরিয়াটা লাগছে, কতটা ডিসটেন্স কোন প্লেটের জন্য ব্যবহার করব, এটাকে যদি কাজে লাগাতে পারো তাহলে বাকিটা কিন্তু খুব কঠিন কিছু না। তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স পেলাম। তাহলে তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক কত হবে, আমি কি লিখতে পারি, C ইকুইভ্যালেন্ট K ড্যাশ epsilon naught a/d। আমি একটা ভাববো, সেই একটার জায়গায় K ড্যাশ বসালাম, তার মানে তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক হয়ে গেল এটা যেটা পড়ে আছে সেটার সঙ্গে সমান। ঠিক আছে, দেখবে ভালো করে, এই টাইপের অঙ্ক কিন্তু জয়েন্টে আসে। আচ্ছা, আমি একই রকমের একটা অঙ্ক দিয়ে দিচ্ছি, তুমি বাড়িতে চেষ্টা করবে। অঙ্কটা হচ্ছে এরকম, আবার একই রকম ভাবে ভাবো যে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর আছে। এখানে আমি প্রথমেই এটাকে এইভাবে ভাগ করে দিচ্ছি, বাঁ দিকটা সাপোজ k1, তারপর ডান দিকটাকে আবার সমান দুভাগে ভাগ করছি, সাপোজ উপরেরটা k2 নিচেরটা k3। এবার তোমাকে প্রশ্ন, ওই একই রকম প্রশ্ন, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স অফ দ্য সিস্টেম, একই সঙ্গে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, অর্থাৎ সংস্থাটির তুল্য ধারকত্ব নির্ণয় করো, একই সঙ্গে তোমাকে মাধ্যমটির তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক নির্ণয়। ঠিক আছে, প্রসেস সেম, প্রথমে আলাদা আলাদা করে নেবে, করার পর C1 C2 C3 বের করবে। এক্ষেত্রে প্রথমে সিরিজ হবে, তারপর প্যারালাল হবে, আদারওয়াইজ আগের অঙ্কের সঙ্গে এই অঙ্কটার কোনো পার্থক্য নেই।
এরপর একটা ছোট কোশ্চেন করে ফেলা যায়। বলছে যে ক্যাপাসিট্যান্স অফ এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর, একটা সমান্তরাল পাতধারকের ধারকত্ব, এটা হচ্ছে ডিসটেন্স হচ্ছে d, বলছে ধারকত্ব মধ্যবর্তী দূরত্বের n ঘাতের সমানুপাতিক, is proportional to nth power of distance between the plates। ঠিক আছে, একটি সমান্তরাল পাতধারকের ধারকত্ব পাত দুটির মধ্যবর্তী দূরত্বের n ঘাতের সমানুপাতিক। তোমাকে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ n, n এর মান কত হবে। এই অপশনস দিয়েছে 0, 1, -1, 2। এই হচ্ছে তোমার অপশনস। কি হবে? খুব সিম্পল। আমি জানি সমান্তরাল পাতধারকের জন্য তুমি সিজিএসই নাও বা এসআই নাও, তোমার এটা হচ্ছে ফর্মুলা। যাই হোক, ডি এর সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে ডি এর সঙ্গে যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় তাহলে আমি লিখতে পারি ডি টু দি পাওয়ার -1। এখানে বলেছে ডি টু দি পাওয়ার n, তাহলে n এর মান কত আসবে? n এর মান চলে আসবে -1। খুব সিম্পল, কিন্তু কোশ্চেনটা বেশ কয়েকবার হায়ার সেকেন্ডারিতে দিয়েছে, জিনিসটা খেয়াল রেখে। বেশ, নেক্সট একটা গ্রাফ আলোচনা। গ্রাফ, লেখচিত্র, অনেকগুলো লেখচিত্র। প্রথমে বলেছে তুমি কিউ ভার্সেস ভি এই গ্রাফটা আঁকো। কিউ ভার্সেস ভি, কিউ ইজ দ্য চার্জ অ্যান্ড ভি ইজ দ্য পোটেনশিয়াল, মানে কোনো একটা পরিবাহীর প্রদত্ত আধানের সঙ্গে বিভব বৃদ্ধি, সেটাকে একটা লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো। কিভাবে করব বলেছিলাম, লেখচিত্র যদি বুঝতে না পারা যায়, ফার্স্ট অফ অল ট্রাই টু অবটেইন আ রিলেশন। তোমার কিছু না কিছু রিলেশন কিউ আর ভি এর জন্য জানা আছে। রিলেশনটা কি? রিলেশনটা হচ্ছে দেখো কিউ ইকুয়াল টু সি ইনটু ভি, ওয়্যার সি ইজ এ কনস্ট্যান্ট, তাই না? তাহলে তাই যদি হয় এটা y ইকুয়াল টু mx এই টাইপের একটা গ্রাফ, তাহলে y ইকুয়াল টু mx টাইপের যদি গ্রাফ হয়, আমি জানি ইট মাস্ট বি আ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, অর্থাৎ লেখচিত্রটি হবে মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, নেক্সট গ্রাফে চলে যায়। সাপোজ তোমাকে বলেছে সি ভার্সেস ভি গ্রাফ, মানে ক্যাপাসিট্যান্সের সঙ্গে ভোল্টেজের গ্রাফ কেমন হবে। ঠিক আছে, এবার এটা যদি তুমি দেখতে চাও, তোমার এখান থেকে সিভি ইকুয়াল টু ধ্রুবক, তো মানে সিভি ইকুয়াল টু তোমার পড়ে আছে, কিউ সম্পর্কে কিছু বলা নেই, কিন্তু এখানে বলে রাখি যে এই রিলেশনে কিউ আর ভিটা ভ্যারিয়েবল, সি ইজ এ কনস্ট্যান্ট। তাহলে সি ইজ যদি কনস্ট্যান্ট হয়, এখানে সিটা ওয়াই অক্ষ বরাবর, তার মানে কি সি কনস্ট্যান্ট মানে কি ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট গ্রাফ কেমন হয়? y equal to constant graph is always parallel to x axis। তাহলে এই ক্ষেত্রে c v যদি দেয়, তাহলে সেক্ষেত্রে সেটা হয়ে যাবে v অক্ষের সমান্তরাল, অর্থাৎ একটা পরিবাহীর বিভব বৃদ্ধি পেল কি না পেল কিছু যায় আসে না, c টা কিন্তু সব সময় অপরিবর্তিত থাকবে। তুমি যদি কোনোভাবে v টাকে বাড়াও তাও c অপরিবর্তিত থাকবে, তুমি যদি v টাকে কমাও তাও c অপরিবর্তিত থাকবে। তাহলে গ্রাফটা হয়ে যাচ্ছে x অক্ষের সমান্তরাল, বা এখানে বলতে পারো যে ভোল্টেজ বা বিভব অক্ষের সমান্তরাল। ঠিক আছে, বেশ, লাস্ট আরেকটা গ্রাফ করব। আরেকটা গ্রাফ এইভাবে দেওয়া আছে, বলেছে এক্স অক্ষ বরাবর সি আর ওয়াই অক্ষ বরাবর সঞ্চিত শক্তি, মানে তোমাকে দিয়েছে ইসি গ্রাফ। ইসি গ্রাফ, তাহলে তোমাকে আবার আগের মতোই ই ইকুয়াল টু কিউ স্কয়ার বাই 2c। ঠিক আছে, ই ইকুয়াল টু কিউ স্কয়ার বাই 2c। এবার এই এক্সপ্রেশনের ক্ষেত্রে আধানটা সবসময় কনস্ট্যান্ট, তাই না? আধান, চার্জ ইজ অলওয়েজ কনজার্ভ, এটার সঙ্গে মিলিও না। এখানে কিন্তু বলাই হচ্ছিল যে আমি চার্জ দিচ্ছি, চার্জ বাড়াচ্ছি, ভোল্টেজ বাড়ছে। তো এই এক্সপ্রেশনের ক্ষেত্রে কিউ কনস্ট্যান্ট, বা কিউ যদি কনস্ট্যান্ট তুমি নাও ধরো, তোমার সোজাসুজি চলে আসছে ই প্রপোর্শনাল টু 1/c, তাই না? ই এর সঙ্গে সি এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, যখন কিউটা কনস্ট্যান্ট অবভিয়াসলি, তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক বয়েলের সূত্রে দেখেছি ভি প্রপোর্শনাল টু 1/v, কেমন গ্রাফ হয়? তাহলে এক্ষেত্রেও ই ভার্সেস সি যখন গ্রাফ টানবে, তখন অবভিয়াসলি ইট উইল বি আ স্ট্রেট লাইন।